ক্লাস 12 মেয়েরা, আজকে আমি পঞ্চম অধ্যায়ের ঔপনিবেশিক ভারতের শাসন যে চ্যাপ্টারটা আছে তার শেষ পর্যায়ে আমি তোমাদেরকে পড়াবো। এখানে একটি ইম্পর্টেন্ট এইচএসের প্রশ্ন আছে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলায় দুর্ভিক্ষের কারণগুলি কি ছিল, অথবা 1943 খ্রিস্টাব্দে বাংলায় 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল কি ছিল। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারের তীব্র অর্থনৈতিক শোষণের ফলে অবিভক্ত বাংলায় 1943 খ্রিস্টাব্দে অর্থাৎ 1350 বঙ্গাব্দে এক ভয়াবহ দুর্ভিক্ষ আমাদের এখানে দেখা দেয়। এই বছরই সেপ্টেম্বর মাস নাগাদ দুর্ভিক্ষ চরম আকার ধারণ করে। প্রায় এক বছর ধরে সারা বাংলায় এই মন্বন্তর বাংলাকে শ্মশানে পরিণত করেছিল। অনাহারে ও অপুষ্টিতে প্রচুর মানুষের মৃত্যু হয়। 1350 খ্রিস্টাব্দে হয়েছিল বলে এই মন্বন্তর 50-এর মন্বন্তর নামেও পরিচিত। এই 50-এর মন্বন্তরের যদি কারণগুলি আমরা আলোচনা করি, তাহলে প্রথমেই দেখব খাদ্য উৎপাদন হ্রাস। 1942 খ্রিস্টাব্দের অক্টোবরে ঘূর্ণিঝড়, বন্যা, জলস্রোতে বাংলায় আমন ধানের খুব ক্ষতি হয় এবং প্রচুর গবাদি পশু মারা যায়। ফলে মানুষের হাতে সঞ্চিত খাদ্য 1942 খ্রিস্টাব্দে শেষ হলে 1943 খ্রিস্টাব্দে চরম খাদ্য সংকট দেখা দেয়। নেক্সট হচ্ছে বাণিজ্য গণ্ডি। ব্রিটিশ সরকার 1942 খ্রিস্টাব্দে ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে যে বাণিজ্য ছিল সেটার একটি নতুন বাণিজ্য গণ্ডি প্রথা চালু করায় অন্যান্য প্রদেশ থেকেও আমাদের বাংলায় খাদ্য আমদানি হতে পারেনি। নেক্সট হচ্ছে খাদ্য সরবরাহ ব্যাহত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942-এ যে বন্যা হয়েছিল, ফলে গ্রামীণ রাস্তাগুলি একদম ভেঙে যায় এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়। ফলে বাংলার দূর দূরান্তে কোনো রকম খাদ্য, ত্রাণ এবং চিকিৎসার সুযোগ পৌঁছানো যায়নি। নেক্সট হচ্ছে বার্মা থেকে চাল আমদানি ব্যাহত। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942-এ ইংরেজদের হাত থেকে বার্মা দখল করে নিলে বাংলা থেকে যে চাল আমদানি হতো বাংলায় বার্মা থেকে, সেটি পুরোপুরি বন্ধ হয়ে দেয়। নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু জাপানের সহযোগিতায় এই বার্মা থেকে চাল পাঠানোর প্রস্তাব দিলেও সরকার কিন্তু তা গ্রাহ্য করেনি। জাপানের আক্রমণের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। জাপান কর্তৃক যখন বার্মা দখল হয়ে গেছে, এইবার ইংরেজ সরকার ভাবছে যে বার্মার নিকটবর্তী চট্টগ্রাম ছেড়ে চলে আসার সময় সরকার কি করে, সেইখানকার সমস্ত কিছু মোটরযান, নৌকা, গরুর গাড়ি সব যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেয়। অর্থাৎ জাপানিরা যাতে সাগর পথে বাংলায় উপকূলে আসতে না পারে সেই জন্যে সমস্ত কিছু ধ্বংস করে দেয়। ফলে বাংলার সীমান্তে খাদ্যদ্রব্য সরবরাহ করা একেবারে অসম্ভব হয়ে গেছিল। আরেকটি পয়েন্ট হচ্ছে চার্চিলের ভূমিকা। আমরা জানি ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এই বনান্তরের জন্য যথেষ্ট দায়ী ছিল, কারণ বাংলায় যখন চরম এরকম খাদ্য অভাব দেখা দিচ্ছে, সেই সময় অস্ট্রেলিয়া, আমেরিকা ও কানাডার জাহাজে করে বাংলায় খাদ্যশস্য পাঠাতে চাইলেও চার্চিল কিন্তু যুদ্ধের কাজে সেই জাহাজকে ব্যবহার করেছে, কিন্তু খাদ্যশস্য পরিবহনে কোনো জাহাজকে তিনি ছাড়তে রাজি হননি। উপরন্তু বলছে, দেখা গেছে যে গ্রীষ্মের দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে খাদ্য পাঠানোর সিদ্ধান্ত তিনি নিয়েছেন, কিন্তু বাংলার ক্ষেত্রে তিনি কিন্তু কোনো রকম নীতি নিয়েছিলেন। নেক্সট হচ্ছে সেনার জন্য খাদ্য রপ্তানি। আমরা জানি যুদ্ধের সময় প্রচুর খাদ্যশস্য আমাদের সেনাদের চাহিদা নিশ্চিত করতে গিয়ে সেই খাদ্যের অপচয় হতো, ফলে খাদ্য সংকট আরও বৃদ্ধি পায়। মজুতদারি আমরা দেখতে পাচ্ছি বোটানিক্যাল গার্ডেনে 90,000 টন চাল মজুত করে রাখা হয়েছিল এই যুদ্ধের সময়, তা কিন্তু সম্পূর্ণ পচে নষ্ট হয়ে যায়। আর কিছু ব্যবসায়ীরা প্রচুর চাল কিনে মজুত করে দুর্ভিক্ষের সময় বহু গুণ বেশি দামে তা বিক্রি করে, ফলে দরিদ্র মানুষরা কিন্তু তা এই খাদ্য কিনতে ব্যর্থ হয়। সরকারের অবহেলা। বাংলার নেতা ফজলুল হক খাদ্য সংকটের বিষয়কে সরকারের কাছে কর্ণপাত করিয়েছিল, কিন্তু সরকার কর্ণপাত করেনি। অর্থাৎ মৃত্যু মিছিল শুরু হয়, সরকার
তখন অতি ধীর গতিতে ত্রাণ কার্য শুরু করে। ডক্টর অমর্ত্য সেন বলছেন যে 1941 খ্রিস্টাব্দে যখন দুর্ভিক্ষ ছিল না, তখন নাকি তখনকার থেকে 1943-এ খাদ্যের যোগান বাংলায় যথেষ্ট ছিল, কিন্তু এই সময়কার একটি মুদ্রাস্ফীতি হয়, ফলে এক শ্রেণীর মানুষের কাছে ক্রয় ক্ষমতা বেড়ে যায়, তারা বেশি ক্রয় করে বাজারে একটি খাদ্য সংকট সৃষ্টি করেছিল। ডক্টর সেনের ব্যাখ্যার সঙ্গে কিন্তু অনেকেই একমত হয় না। যাই হোক, এই 50-এর মন্বন্তরে কিন্তু 40 লাখ থেকে 70 লাখ মানুষের মৃত্যু হয় এবং গ্রাম বাংলায় একটি শ্মশানে পরিণত হয়। এবার আমরা যদি দেখি এই সরকারের ভূমিকা কি ছিল এতে, আমরা দেখতে পাচ্ছি যে এই খাদ্যের অভাবে বাংলায় সর্বত্র এক করুণ আর্তনাদ, মৃত্যু মিছিল, অসংখ্য মানুষের হাহাকার, ফ্যান দাও, অর্থাৎ তারা খাবার চায় না, তারা যারা যদি কারোর বাড়িতে ভাত হয়েছে সেই ভাতের ফ্যানও বা মারও তারা কিন্তু খেয়ে বেঁচে থাকতে চায়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছবি, বিভিন্ন গ্রন্থের মধ্যে আমরা আলোচনা পেয়েছি যে অনাহারী মায়ের কঙ্কালসার দেহের ওপরে তার দুধের শিশুটা কখন যে মারা গেছে মায়ের তা কিন্তু দেখার কোনো শক্তি ছিল না। এবং দেখতে পাচ্ছি মৃত মানুষের মাংস খেয়ে শিয়াল শকুন সেই সময় নাকি তাদের অরুচি হয়ে যাচ্ছে, এত মৃত্যু সেই সময় মানুষের হয়েছিল। মধুশ্রী মুখার্জি তার বিখ্যাত চার্চিল সিক্রেট ওয়ার নামক বইটিতে এই 50-এর মন্বন্তরের কয়েকটি ভয়াবহতার চিত্র তুলে ধরেছেন। তিনি বলছেন এই সময় ফরিদপুরের এক বৃদ্ধ জানাচ্ছেন যে সেখানকার সমস্ত পরিবার অর্থাৎ 50টি পরিবার একদম নির্মূল অর্থাৎ নিশ্চিহ্ন হয়ে গেছে। বাবা মা স্ত্রী সন্তানদের নিয়ে আত্মহত্যা করছে। শিশুকে খেতে না দিতে পেয়ে বাবা তার সন্তানকে কুয়োয় ছুঁড়ে ফেলে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। শিয়াল বেঁচে থাকা একটা মেয়ের হাত ধরে ছিঁড়ে খাচ্ছে, কিন্তু সে মেয়েটার ক্ষমতা নেই যে সেখান থেকে সে বেঁচে উঠবে। এটি একটি সেনা ছাউনির এক গার্ড, তিনি তার বিবরণ দিয়েছিলেন। কলকাতার ফুটপাতে মৃত্যুর ঘটনাগুলি গণমাধ্যমে কিছুটা প্রচার পেলেও গ্রাম বাংলার মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেছিল অতি নীরবে এবং নিঃশব্দে। শিয়াল কুকুর মৃতদেহগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমরা দেখতে পাচ্ছি সরকারি মনোভাব ভীষণ খারাপ, কোনোভাবেই তারা ত্রাণ এবং খাদ্য ঠিক সময় পাঠায়নি। মজুতদারির বিরোধিতা, ধনীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি আমি আগেই আলোচনা করেছি। এর ফলে মন্বন্তরের ফলাফলে ব্যাপক প্রাণহানি হয়েছিল, অর্থনৈতিক বিপর্যয় দেখা গিয়েছিল, একটি মানবিক বিপর্যয় চিহ্ন। তোমরা যদি কিছু ছবি দেখো তাহলে বুঝতে পারবে 50-এর মন্বন্তরের যে করাল চিত্র তা আমাদের চোখের সামনে ফুটে উঠেছে। খাদ্য সরবরাহ একদম হয়নি, যদিও সরকার ন্যায্য মূল্যের দোকান খুলে মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার সামান্য চেষ্টা করলেও বাংলায় কিন্তু সেটা খুব দেরিতে হয় এবং ততদিনে অলরেডি অনেক মানুষ মারা গেছে। দুর্ভিক্ষ অনুসন্ধান কমিটি বা কমিশন তৈরি হয় 1945 খ্রিস্টাব্দে। শিল্প সাহিত্য সৃষ্টি অর্থাৎ এই মন্বন্তরের পটভূমিকায় আমরা জানি ইতিহাস সৃষ্টিতে সাহিত্য এবং শিল্প ভীষণভাবে কাজ করে। 1943 খ্রিস্টাব্দে চিত্তপ্রসাদ তার ক্ষুধার্ত বাংলা, বিজন ভট্টাচার্য তার নবান্ন নাটক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার অশনি সংকেতে এই সমস্ত মন্বন্তরের ভয়াবহ কাহিনী তুলে ধরেছে। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি চিত্তপ্রসাদের এই ক্ষুধার্ত বাংলা গ্রন্থটিকে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়, কারণ সরকার বিব্রত হয় যে তাদের শাসনের যে করুণ চিত্র সেটি যথেষ্টভাবে সমালোচনার মুখে তাদের পড়তে হবে, সেজন্য 500 কপি বাজেয়াপ্ত হয়েছিল। তার পরিবার, চিত্তপ্রসাদের পরিবারে একটি বই থেকে গিয়েছিল, সেই বইটি বর্তমানে দিল্লির আর্ট গ্যালারিতে রাখা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 50-এর ভয়াবহ মন্বন্তর সম্পর্কে চর্চা ও গবেষণা আজও চলছে। মেদিনীপুর সফরের সময় চিত্তপ্রসাদ ও তার সঙ্গীরা ধানক্ষেত থেকে বছর 6 এক শিশুকে উদ্ধার করেন। চিত্তপ্রসাদের ভাষায় হাড়ের তৈরি কালো পুতুল। এই চিত্র শুধু মেদিনীপুরে নয়, এ ছিল দুর্ভিক্ষের সময় সারা বাংলার চিত্রের প্রতীক। এবার এই অধ্যায়ের আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্ত্ববিলোপ নীতি। এই নীতিগুলির শর্ত এবং প্রয়োগগুলি আমরা পড়ব। তোমরা এই দুটি নীতি সম্বন্ধে আগের ক্লাসে অর্থাৎ 9-10-এও তোমরা পড়ে এসেছো, অতএব এই নীতি সম্বন্ধে তোমরা কিন্তু নতুন নও। আমরা জানি অধীনতামূলক মিত্রতা নীতি
আমাদের ভারতের সাম্রাজ্যবাদী ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি তার শাসনকালে ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটানো ও সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করার জন্যে 1798 খ্রিস্টাব্দে এক আধিপত্যকারী নীতি প্রবর্তন করেছিলেন। বহু দেশীয় রাজ্যকে এই নীতি গ্রহণে তিনি বাধ্য করেন। ওয়েলেসলি এই নীতির নাম দেন অধীনতামূলক মিত্রতা নীতি বা বশ্যতামূলক মিত্রতা নীতি। এই শর্তগুলি ছিল এই নীতির। আমরা দেখতে পাচ্ছি দেওয়ানি লাভের পর এই অধীনতামূলক মিত্রতা নীতি ছিল সবচেয়ে পৃথক ও উপযোগী ব্যবস্থা। এই মিত্রতা নীতি চুক্তিতে যে স্বাক্ষরকারী দেশ হবে সেই দেশে বা রাজ্যে একটি ব্রিটিশ রেসিডেন্ট বা প্রতিনিধি সহ একদল সেনা মোতায়েন করা হবে। অর্থাৎ কোনো অশান্তিপূর্ণ দেশীয় রাজ্যে যদি সেইখানকার রাজা বা নবাব যদি সেই রাজ্যটিকে পরিচালনা করতে না পারে, তাহলে ব্রিটিশ সরকারকে বললে তারা সেখানে তাদের বাহিনী দিয়ে সেই জায়গাটাকে শান্তি আনবে। সেনাদলের ব্যয় হিসেবে বলছে সেই দেশীয় রাজ্য মোতায়েন করা ব্রিটিশ সেনাবাহিনীর ব্যয়ভার নির্বাহ করবে এবং ব্যয়ভার বহনের পরিবর্তে রাজ্যের একটি অংশ ব্রিটিশ সরকারকে ছেড়ে দেবে। অর্থাৎ যে জায়গাটায় অশান্তি আছে সেই অশান্তিপূর্ণ জায়গা বা দেশীয় রাজ্যটিতে যদি সেই ব্রিটিশ রেসিডেন্টের সেনাদলকে রাখার জায়গা দেওয়া হয়, তাহলে কিন্তু সেই জায়গাটা ছেড়ে দিতে হবে। রাজ্যের নিরাপত্তার জন্য সেখানে একজন রেসিডেন্ট নিয়োগ করা হবে, তিনি হচ্ছেন ইংরেজ প্রতিনিধি। এবং রাজ্যের নিরাপত্তাতে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম বৈদেশিক আক্রমণ ও আভ্যন্তরীণ সংকট থেকে তারা রক্ষা পাবে, অর্থাৎ নিরাপত্তার পুরো দায়িত্ব ইংরেজ কোম্পানি নেবে। বিদেশ নীতি অর্থাৎ অন্য কোনো মিত্র শক্তির সাথে ইংরেজ কোম্পানির অনুমতি ছাড়া কোনো রকমই চুক্তি বা যুদ্ধ করতে পারবে না। এবং মিত্র দেশীয় রাজ্যগুলি ব্রিটিশ ছাড়া অন্য কোনো ইউরোপীয়কে তাদের রাজ্যে কর্মচারী হিসেবে নিয়োগও করতে পারবে না। আর মিত্র রাজ্যগুলির মিত্রতা চুক্তিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলির মধ্যে কোনো বিরোধ বাঁধলে ব্রিটিশ সরকারের মীমাংসায় সকল মিত্রকে মেনে নিতে হবে। অতএব আমরা দেখতে পাচ্ছি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের শ্রেষ্ঠ শক্তি হিসেবে সকল মিত্র রাজ্যকে মেনে নিতে বাধ্য থাকবে। এটা একটা চাপিয়ে দেওয়া মিত্রতা চুক্তি, কারণ যে জায়গায় বা যে দেশীয় রাজ্যতে অশান্তি দেখা গেছে তারা নিজেদের মধ্যেই সেটা মিত্র শক্তির সাথে বোঝাপড়া করে নিতে পারত, কিন্তু ইংরেজরা সেখানে তাদের নাক গলিয়ে তারা সেখানে তাদের থাকার ব্যবস্থা করে সেই রাজ্যটিকে আস্তে আস্তে নিজের অধীনে পাওয়ার জন্যেই এই ব্যবস্থা করেছিল। এবং এখানে দেখতে পাচ্ছি প্রয়োগে আমরা প্রথমেই দেখি হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য জানিয়ে এই মিত্রতা চুক্তিতে স্বাক্ষর করেছিল 1798। পরে পরে সুরাট, তাঞ্জোর, কর্ণাটক, অযোধ্যা এরাও স্বাক্ষর করে। কিন্তু মহীশূরে টিপু সুলতান প্রথমে এই অধীনতামূলক মিত্রতা নীতি মানতে রাজি না হয়, ইংরেজদের সঙ্গে তাদের যুদ্ধ হয় এবং চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপুর পতন ঘটে 1799-তে এবং সেই মহীশূর রাজ্য ইংরেজদের অধীনে চলে যায়। এই ঠিক একইভাবে মারাঠাদের সাথেও বিরোধ ঘটছে। পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের সাথে বেসিনের সন্ধি স্বাক্ষর করে 1802 খ্রিস্টাব্দে এই মিত্রতা চুক্তি স্বাক্ষর করছে। পরবর্তীকালে সিন্ধিয়া, ভোসলে, হোলকার 1803 এবং 1818 পর্যন্ত এই চুক্তি মেনে নেয় এবং মারাঠা চলে যায় ইংরেজদের অধীনে। রাজপুত রাজ্যসমূহের ভূমিকা মালব, বুন্দেলখণ্ড, উদয়পুর, যোধপুর, জয়পুর এই ছোট ছোট ক্ষুদ্র রাজপুত রাজ্যগুলিও 1823 খ্রিস্টাব্দের মধ্যে অধীনতামূলক মিত্রতা নীতি চুক্তিতে আবদ্ধ হয়। তাহলে বুঝতে পারলে যে লর্ড ওয়েলেসলি কিভাবে তার এই সাম্রাজ্যবাদী ব্রিটিশ গভর্নর তার ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির দ্বারা আমাদের দেশীয় রাজ্যগুলোকে নিজের অন্তর্ভুক্ত করেছে। এবার আমরা দেখতে পাচ্ছি সত্ত্ববিলোপ নীতি। ভারতের ব্রিটিশ বড়লাট লর্ড ডালহৌসি যেসব নীতি অবলম্বন করে এদেশে ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটায়, সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল এই সত্ত্ববিলোপ নীতি। এই সত্ত্ববিলোপ নীতি অনুসারে ব্রিটিশ কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্যগুলির অপুত্রক রাজাদের দত্তক পুত্র গ্রহণের অধিকার নাকচ করে দেওয়া হয়। অর্থাৎ ডালহৌসি সেই রাজার মৃত্যুর পর তার সিংহাসনে আর কেউ উত্তরাধিকারী সত্ত্ব বা অধিকার বিলুপ্ত হবে এই নীতিটি তিনি নির্ধারণ করেছিলেন। ফলে সেই রাজ্যটা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। শর্তের হিসেবে দেশীয় রাজ্যগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল।
প্রথম হচ্ছে কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্য, কোম্পানির আশ্রিত বা অধীনস্থ করদ রাজ্য, আর স্বাধীন দেশীয় রাজ্য। কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্যগুলো আমরা দেখতে পাচ্ছি দত্তক পুত্র গ্রহণ করতে একদমই পারবেন না যদি তাদের পুত্র সন্তান না থাকে। রাজার মৃত্যুর পর সিংহাসনের উত্তরাধিকারীর অভাবে সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। আর আশ্রিত করদ রাজ্যে কোম্পানির অনুমতি নিয়ে দত্তক সন্তান গ্রহণ করতে পারবে, তবে কোম্পানি সেই দেশীয় রাজ্যকে দত্তক গ্রহণের অনুমতি না দিলে কিন্তু উত্তরাধিকারীহীন রাজ্যটি অর্থাৎ সেই করদ রাজ্যটি কোম্পানির অধিকারে চলে যাবে। আর স্বাধীন দেশীয় রাজ্য উত্তরাধিকারী সম্পর্কে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। তাহলে এই সত্যবিলোপ নীতি অনুসারে ডালহৌসি দেখতে পাচ্ছি আমরা মান্ডাভি 1839, কোলাবা জলায়ুন 1840, সুরাট 1842 এই সত্যবিলোপ নীতি প্রয়োগ হয়। ভারতে সর্বপ্রথম ডালহৌসি এই নীতি কঠোরভাবে প্রয়োগ করে বিভিন্ন দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। আমরা দেখতে পাচ্ছি সাতারা, সম্বলপুর, উদয়পুর, ঝাঁসি, নাগপুর এই নীতির ফলে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। সত্যবিলোপ নীতি প্রয়োগ করে ডালহৌসি কয়েকজন দেশীয় রাজার পদমর্যাদা ও ভাতাও বাতিল করে। দ্বিতীয় বাজিরাওয়ের মৃত্যুর পর তার দত্তক পুত্র নানা সাহেবের বৃত্তি ও পেশোয়া পদ বাতিল হয়। কর্ণাটকেও সেই ব্যবস্থা হয়। ডালহৌসির এই সত্যবিলোপ নীতির প্রয়োগ ছাড়াও আরও বেশ কয়েকটি উপায়ে ভারতের দেশীয় রাজ্যগুলিকে তিনি দখল করেন। অর্থাৎ এই উপায়গুলি হচ্ছে যুদ্ধের দ্বারা রাজ্য জয়, অর্থাৎ ডালহৌসি ইঙ্গ শিখ যুদ্ধে, দ্বিতীয় ইঙ্গ সুখ যুদ্ধে জয়লাভ করে পাঞ্জাব এবং দ্বিতীয় ইঙ্গ ব্রহ্ম যুদ্ধে জয়লাভ করে দক্ষিণ ব্রহ্ম আরাকান সাম্রাজ্যভুক্ত করেছিল। কুশাসনের অজুহাতে রাজ্য গ্রাস করা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রাজত্বকালে ঠিকমতো রাজা দেশটাকে রাজত্ব করতে পারছে না, সেইটি কুশাসনের অভিযোগে অযোধ্যাকে দখল করেছিল। লর্ড ডালহৌসি এছাড়া সিকিমের একাংশ এবং হায়দ্রাবাদের বেরার প্রদেশটিও দখল করে। এবার আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে ব্রিটিশ শাসনকালে মধ্য ভারতে দলিত সম্প্রদায় কিভাবে সামাজিক বৈষম্যের শিকার হতো এবং দলিত শ্রেণীর আন্দোলনের সূত্রপাত ও প্রসার সম্বন্ধে আলোচনা করব। মধ্য ভারতে দলিত সম্প্রদায়ের প্রতি নানা সামাজিক বৈষম্য আমরা এই সময় দেখতে পাই। এই সময় মধ্যপ্রদেশে মাহার নামে এক অস্পৃশ্য ও অনগ্রসর হরিজন ও হিন্দু সম্প্রদায় বসবাস করত। তারা বেশিরভাগই ছিল ঝাড়ুদার ও জুতো তৈরি করত। অতএব এরা নিম্ন স্তরের পেশার সাথে যুক্ত ছিল। কেউ কেউ চাষ করত। তারা সমাজে পশুর চেয়ে অধম জীব বলে গণ্য হতো। সর্বসাধারণের ব্যবহার করা কুয়ো থেকে তারা পানীয় জল নিতে পারত না। হিন্দু মন্দিরে প্রবেশ করার অধিকার তাদের ছিল না। তাদের জন্য ধোপা নাপিত বন্ধ ছিল। হিন্দুদের সন্তানরা বর্ণ হিন্দুদের আধিপত্যকারী বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেত না। এই দলিতরা যেসব বিদ্যালয়ে হরিজন শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেত তারা কিন্তু পাশাপাশি বসতে পারত না বর্ণ হিন্দুদের সাথে। তারা সরকারি চাকরিতে প্রবেশের কোনো সুযোগ পেত না। এই বিরুদ্ধে প্রথম মাহাত মার্চ নামে একটি আন্দোলন শুরু করেন ডক্টর ভীমরাও আম্বেদকর। 1927 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের কোবালায় চৌদার জলাশয়ে মাহাত মার্চে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, কারণ ওই জলাশয় থেকে এই অস্পৃশ্য সম্প্রদায়কে জল নেওয়ার অধিকার দেওয়া হতো না। হিন্দু সম্প্রদায়ের বর্ণবৈষম্যের ভিত্তি মনুস্মৃতি গ্রন্থটির বেশ কয়েকটি কপি আম্বেদকর প্রকাশ্যে পুড়িয়ে ফেলেছিল। এইভাবে বর্ণ হিন্দুদের প্রাধান্য ও বর্ণভেদের বিরুদ্ধে তিনি আন্দোলনের সূচনা করেন। মন্দিরে প্রবেশের আন্দোলন 1927-এ আম্বেদকর এরকম একটি আন্দোলন শুরু করেন, কারণ নিম্নবর্ণের হিন্দুরা হিন্দু মন্দিরে প্রবেশের অধিকার পেত না। আমি আগেই তোমাদের বলেছি, যেমন ইউরোপীয় ক্লাবগুলিতে আগে লেখা থাকতো ভারতীয় কুকুর প্রবেশ নিষেধ, এখন হিন্দু মন্দিরে অস্পৃশ্যদের প্রবেশ নিষেধ করে কি একই ধরনের অবজ্ঞা করা হচ্ছে? এই ডাক দিয়েই নিম্নবর্ণের মাহা সম্প্রদায়ের অগণিত মানুষ আন্দোলনে সামিল হয়েছিল এবং মন্দিরের জলাশয় থেকে জল পান করলে মন্দিরের পুরোহিত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং নিম্নবর্ণের হিন্দুদের প্রবেশাধিকারের দাবিতে 1930 খ্রিস্টাব্দে জোরদার আন্দোলন আরম্ভ হয়। এতেও নেতৃত্ব দেন ডক্টর ভীমরাও আম্বেদকর। কলারাম মন্দিরে আন্দোলন
1930 খ্রিস্টাব্দে ওই আম্বেদকরের নেতৃত্বে নিম্নবর্ণের হিন্দুদের আরেকটি আন্দোলন হয় 1930-এর নাসিকের কলারাম মন্দিরে নিম্নবর্ণের হিন্দুদের প্রবেশ অধিকার দাবিতে। নিম্নবর্ণের অন্তত 15,000 হিন্দু স্বেচ্ছাসেবক এই মন্দিরে শ্রীরামচন্দ্রের বিগ্রহে পুজো দেওয়ার দাবি জানায়। এবার আমরা দেখতে পাচ্ছি সত্যাগ্রহ আন্দোলন। 2রা মার্চ 1930 ডক্টর আম্বেদকর হিন্দু মন্দিরে দলিত হিন্দুদের প্রবেশ অধিকারের দাবিতে নাসিকে এক সম্মেলন অর্থাৎ সত্যাগ্রহ আন্দোলন ঘোষণা করেন। দীর্ঘ 1 মাইল লম্বা মিছিল করে, সেই সময়ে নাসিকের সবচেয়ে দীর্ঘ মিছিল ছিল এটি। মিছিল এগিয়ে মন্দিরের সামনে গিয়ে দেখে যে মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া, ফলে তারা প্রধান ফটকের সামনেই অহিংস সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন এবং আমরা দেখতে পাচ্ছি 1 মাস ধরে দলিত হিন্দুদের সত্যাগ্রহ চলে। 9 এপ্রিল আন্দোলনকারীরা মন্দিরের রথ স্পর্শ করলে উগ্র বর্ণ হিন্দুরা তীব্র আক্রমণ শুরু করে এবং ব্যাপক সংখ্যায় ইট ও পাথর ছোড়া হয়। এর ফলে দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মন্দিরটি 1 বছর বন্ধ ছিল। 1935 খ্রিস্টাব্দ পর্যন্ত এর উত্তেজনা চলে। এর ভিত্তিতে এই মন্দিরে প্রবেশাধিকার নিয়ে আন্দোলনের খবর যখন সারা দেশে ছড়িয়ে পড়েছে, তখন বুদ্ধিসম্পন্ন মানুষের সহানুভূতি লাভ করে। নাসিকে আন্দোলন চলার সময় বোম্বাইয়ের প্রাদেশিক কংগ্রেস সরকার মন্দিরে প্রবেশ সংক্রান্ত বিল অর্থাৎ টেম্পল এন্ট্রি বিল 1933 পাশ করে। ফলে দলিত ও অস্পৃশ্যরা হিন্দু মন্দিরে প্রবেশের আংশিক অধিকার পায়। কিছুদিন পর মাদ্রাজ, মধ্যপ্রদেশ ও অন্যান্য আইনসভাও এ বিষয়ে আইন পাশ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের সাথে সাথে দক্ষিণ ভারতেও ইঝাবা ও পুলায়া নামে দলিত হিন্দুরা উচ্চ বর্ণের মানুষদের যথাক্রমে 16 ফুট ও 72 ফুটের চেয়ে কাছে আসতে পারত না। এইভাবে তারা 3 দাল বা দূরবর্তী দূষণের শিকার হয়েছিল। এই সময় দক্ষিণ ভারতে ভাইকম সত্যাগ্রহ হয়েছিল। কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রচার করেছিল। হিন্দু মন্দির ও জনপদগুলি অবর্ণ বা হরিজনদের জন্য খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করেছিল। ভাইকম নামে প্রতিবাদ হয়েছিল কেরালার ত্রিবাঙ্কুরে। এই ভাইকম গ্রামে ইঝাবা ও পুলায়া প্রভৃতি নিম্নবর্ণের হিন্দুরা মন্দিরে প্রবেশ নিয়ে অর্থাৎ মন্দির সংলগ্ন রাস্তা দিয়ে হাঁটার যে অধিকার পেত না, তার বিরুদ্ধে আন্দোলন করে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি, নায়া সার্ভিস সোসাইটি, নায়া সমাজাম, কেরালা হিন্দু সভা, এই সমস্ত বর্ণ হিন্দু সংগঠনগুলি এই আন্দোলনকে সমর্থন করে। নাম্বুদিরি নামে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণদের প্রধান যোগ ক্ষমা সভা মন্দিরের দরজা অবর্ণদের জন্য খুলে দেওয়ার পক্ষে প্রস্তাব গ্রহণ করে। আমরা দেখতে পাচ্ছি যে কেশব মেননের নেতৃত্বে 30শে মার্চ আন্দোলনকারীদের মিছিল গেছিল। বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ সেই মন্দিরের দিকে আন্দোলনকারীদের অগ্রগতি আটকাতে মন্দির কর্তৃপক্ষ, ত্রিবাঙ্কুর সরকার মন্দিরমুখী সব রাস্তায় ব্যারিকেড করে দিয়েছিল। পুলিশ মিছিল আটকে দেয় এবং বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করে। তীব্র আন্দোলন সত্ত্বেও 1924 খ্রিস্টাব্দে 30শে মার্চ ভাইকম মন্দিরের দরজা কিন্তু অবর্ণ হিন্দুদের জন্য খুলে দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীকালে আমরা দেখেছি মহারানীর কাছে আবেদন করে দেওয়া হয়েছে রাস্তা মন্দিরের প্রবেশের অধিকার বা পাশের রাস্তাগুলি খুলে দেওয়ার জন্যে বা জলাশয়গুলি থেকে জল নেবার এই সমস্ত অধিকার নিয়ে তার কাছে লেখা হয়েছিল। গুরুবায়ুর মন্দিরে সত্যাগ্রহ সুব্রমণিয়াম তিরুমান্নুর এর নেতৃত্বে এটি হয়েছিল 1931 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর। কেরালায় মন্দির প্রবেশ দিবস 1 নভেম্বর পালিত হয়। কেলাপ্পান ও গোপালনের আন্দোলন হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। আর মন্দিরে দরজা প্রবেশ না করতে দেওয়ার জন্যে 1932-এ 21শে সেপ্টেম্বর পর্যন্ত তিনি অনশন শুরু করেন কেলাপ্পান ও গোপালন। ঠিক আছে, এই গোপালন সারা কেরালায় প্রচার করে, আন্দোলন সম্পর্কে জনগণকে সচেতন করে। আন্দোলনের জয় ঘোষণা হয় অর্থাৎ 1936 খ্রিস্টাব্দে জাতপাত নির্বিশেষে সমস্ত হিন্দুদের জন্য মন্দির খুলে দেওয়ার ঘোষণা করা হয়। চক্রবর্তী রাজা গোপালাচারীর নেতৃত্বে মাদ্রাজ মন্ত্রিসভা 1938 খ্রিস্টাব্দে সকলের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাহলে ভারতীয় সমাজে সাম্প্রদায়িক বিভেদ জিইয়ে রাখার জন্য সরকার নিম্নবর্ণের মানুষদের মন্দিরে প্রবেশ সংক্রান্ত সমস্যার সমাধানে আন্তরিক কোনো উদ্যোগ নেয়নি, বরং সরকারের পুলিশ অনেক সময় মন্দিরে
মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলন দমন করে সবর্ণ ও অবর্ণ হিন্দুদের মধ্যে বিভেদ জিইয়ে রাখার চেষ্টা করেছিল। এই অধ্যায় আমরা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করব।